ভারত বাংলাদেশ সম্পর্কের আকাশে এখন একটা অদ্ভুত চাপা উত্তেজনা কিন্তু টের পাওয়া যাচ্ছে। এক জটিল কূটনৈতিক পরিস্থিতি তৈরি হয়েছে, যার একেবারে কেন্দ্রে রয়েছেন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজকের এই পর্যালোচনায় আমরা এই পুরো ঘটনাটার বিভিন্ন দিক একটু খতিয়ে দেখব। দেখুন, মূল প্রশ্ন কিন্তু একটাই, যেটা এখন দিল্লির সাউথ ব্লক থেকে শুরু করে ঢাকার রাজনৈতিক অঙ্গন পর্যন্ত সবার মনে ঘুরপাক খাচ্ছে। ভারত কি শেষ পর্যন্ত শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠাবে? এই একটা প্রশ্নের উত্তরের ওপরেই কিন্তু অনেক কিছু নির্ভর করছে। চলুন আমরা একটু পেছনের একটা দৃশ্যে ফিরে যাই। দিল্লির সাউথ ব্লকে একটা প্রেস ব্রিফিং চলছে। ভাবুন তো, পরিবেশটা কেমন? চারিদিকে একটা চাপা উত্তেজনা, সাংবাদিকদের ভিড়, বাতাসে হাজারো জল্পনা কল্পনা ভাসছে, আর সবাই অপেক্ষা করছে একটা আনুষ্ঠানিক বিবৃতির জন্য। আর ঠিক এই প্রেক্ষাপটেই কিন্তু প্রশ্নটা সামনে চলে আসে। বাংলাদেশে একটা গণ অভ্যুত্থানের পর শেখ হাসিনা ভারতে আশ্রয় নেন। এর পরপরই বাংলাদেশের নতুন সরকার তাকে দেশে ফিরিয়ে নিয়ে আইনি প্রক্রিয়ার মুখোমুখি করতে চায়, আর সেজন্য তারা ভারতের কাছে আনুষ্ঠানিকভাবে প্রত্যর্পণের অনুরোধ জানায়। এতেই দিল্লির উপর একটা বড়সড় চাপ তৈরি হয়। এখন সবচেয়ে ইন্টারেস্টিং পার্ট হল ভারতের আনুষ্ঠানিক প্রতিক্রিয়াটা বোঝা। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল যখন সাংবাদিকদের সামনে এলেন, তখন তার প্রত্যেকটা শব্দ ছিল একেবারে মেপে বলা আর অত্যন্ত সতর্ক। তিনি যা বললেন তার সারমর্ম হল, দেখুন, এটা কোনো সহজ রাজনৈতিক সিদ্ধান্ত নয়, এটা একটা চলমান বিচারিক আর আইনি প্রক্রিয়ার অংশ। ভারত পুরো বিষয়টা খতিয়ে দেখছে। এই কথাগুলোর মধ্যে কিন্তু আসল উত্তরটা লুকিয়ে আছে। কূটনৈতিক ভাষা বুঝতে হলে যা বলা হয় আর তার আসল মানে কি, এই দুটোর মধ্যেকার পার্থক্যটা ধরতে হয়। যেমন ধরুন, যখন বলা হচ্ছে চলমান আইনি প্রক্রিয়া, তার মানে হলো এটা এমন কোনো রাজনৈতিক সিদ্ধান্ত না যা চট করে নিয়ে নেওয়া যাবে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বলার অর্থ হলো আমরা সময় নিচ্ছি আর আলোচনা চলছে। এর মানে হলো ভারত সরাসরি হ্যাঁ বা না কোনোটাই বলছে না, বরং একটা সূক্ষ্ম কূটনৈতিক ভারসাম্য বজায় রাখছে। আর এই যে ভারসাম্য বজায় রাখা, এর মূল কারণটা বুঝতে হলে আমাদের ব্যক্তি থেকে রাষ্ট্রের দিকে তাকাতে হবে। কারণ আন্তর্জাতিক সম্পর্কে ব্যক্তি নয়, রাষ্ট্র আর তার স্বার্থই কিন্তু আসল কথা। আসলে ভারত আর বাংলাদেশের সম্পর্কটা তো কোনো একজন ব্যক্তির ওপর নির্ভর করে না। এই সম্পর্কের ভিত্তি অনেক গভীর, বহুস্তরীয়। এর সঙ্গে ইতিহাস, অর্থনীতি আর কৌশলগত স্বার্থ সবকিছু জড়িয়ে আছে। তাই কোনো সরকার পরিবর্তন হলেও সম্পর্কের মূল ভিত্তিটা কিন্তু সহজে নড়ে যায় না। এর একটা লম্বা ঐতিহাসিক প্রেক্ষাপট রয়েছে। অতীতে যেমন গভীর সাংস্কৃতিক আর ঐতিহাসিক যোগসূত্র ছিল, বর্তমানেও কিন্তু দুই দেশের মধ্যে শক্তিশালী অর্থনৈতিক অংশীদারিত্ব আছে। আর ভবিষ্যতের দিকে তাকালে তো আঞ্চলিক স্থিতিশীলতা আর কৌশলগত স্বার্থের মতো বড় বিষয়গুলো রয়েছেই। মানে এই সম্পর্ক সময়ের পরীক্ষায় উত্তীর্ণ একটা সম্পর্ক। কিন্তু গল্পটা এখানেই শেষ হচ্ছে না। ওই একই প্রেস ব্রিফিংয়ে আরেকটা বিষয় উঠে আসে, যা আপাতদৃষ্টিতে একদম আলাদা মনে হলেও আসলে একটা খুবই শক্তিশালী বার্তা বহন করছে। আর সেটা হলো জ্বালানি সহযোগিতা। এই সংখ্যাটা একবার দেখুন, 22,000। হঠাৎ করে দেখলে মনে হতে পারে এই সংখ্যার সাথে আগের আলোচনার কি সম্পর্ক, তাই না? এই সংখ্যাটা হলো 22,000 মেট্রিক টন ডিজেল। এই পরিমাণ ডিজেল ভারত গত মার্চ মাসে বাংলাদেশকে পাঠিয়েছে, আর এপ্রিলেও সেই সরবরাহ কিন্তু চালু রেখেছে। এখন আসল কথাটা হলো, এটা তো শুধু জ্বালানি সরবরাহ নয়, এটা একটা রাজনৈতিক বার্তা। এর মাধ্যমে ভারত আসলে বাংলাদেশের নতুন প্রশাসনকে এটা বোঝাতে চাইছে যে সহযোগিতার সম্পর্কটা আগের মতোই থাকবে। মানে কঠিন সময়েও ভারত পাশে আছে, এটা তারই একটা পরিষ্কার ইঙ্গিত। এই দুটো বিষয়কে যদি আমরা পাশাপাশি রাখি, তাহলে ভারতের অবস্থানটা পরিষ্কার হয়ে যায়। একদিকে প্রত্যর্পণের অনুরোধের চাপ, অন্যদিকে সহযোগিতার বার্তা। ভারত আসলে একটা অত্যন্ত সূক্ষ্ম আর ঝুঁকিপূর্ণ ভারসাম্যের খেলা খেলছে। ভারতের এই উভয় সংকট বুঝতে হলে দুই ধরনের চাপকেই আমাদের দেখতে হবে। একদিকে যেমন রয়েছে বাংলাদেশের নতুন সরকারের আনুষ্ঠানিক অনুরোধ আর দ্বিপাক্ষিক চুক্তি বজায় রাখার একটা চাপ,
তেমনি অন্যদিকে আন্তর্জাতিক আইনের নানা জটিলতা, আঞ্চলিক স্থিতিশীলতা রক্ষা করা আর ভারতের নিজস্ব কৌশলগত স্বার্থের মতো বিষয়গুলোও কিন্তু রয়েছে। তাহলে প্রশ্ন আসে, শেষ পর্যন্ত কি হবে? সত্যি কথা বলতে কি, এই গল্পের শেষ অধ্যায়টা এখনও লেখা হয়নি। পরিস্থিতি এখনও খুবই চলমান, আর এর সমাধান কি হবে তা স্পষ্ট নয়। এর সাথে আরও একটা বিষয় কিন্তু যোগ হচ্ছে, আর সেটা হলো বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতি। সেখানেও এই প্রত্যর্পণের অনুরোধ নিয়ে দুই ধরনের মতামত রয়েছে। একদল যেমন বলছেন এটা ন্যায় বিচারের প্রশ্ন, তেমনি আরেক দল কিন্তু একে রাজনৈতিক প্রতিশোধ হিসেবেও দেখছেন। সুতরাং শেষ উত্তরটা কি হবে তা এখনও অজানা। পুরো ব্যাপারটা কূটনীতি, আন্তর্জাতিক আইন আর দুই দেশের অভ্যন্তরীণ রাজনীতির এক জটিল জালে আটকে আছে। দিল্লির সেই ব্রিফিং হয়তো শেষ হয়েছে, কিন্তু বাতাসে প্রশ্নগুলো এখনও ভেসে বেড়াচ্ছে। আর এই পুরো পরিস্থিতিটা আমাদের কূটনীতির একটা চিরন্তন প্রশ্নের সামনে দাঁড় করিয়ে দেয়। এই যে কঠিন হিসাব নিকাশ, এখানে শেষ পর্যন্ত কোনটার ওজন বেশি হবে? একটা ঐতিহাসিক বন্ধুত্ব নাকি একটা ভবিষ্যতের স্বার্থ? উত্তরটা হয়তো সময়ই বলে দেবে।